গভীর সমুদ্রের তলদেশে রত্নগড় জলরাজ্যে জলরাজার ছিল দুই কন্যা, বসুমতী ও বসুন্ধরা। বসুন্ধরা ছিল যেমনই সুন্দরী তেমনই গুণবতী। অপরদিকে বসুমতীর গায়ের রং ছিল যেমন কালো তেমনই সে যেন কোনো কাজই ঠিকঠাক করে করতে পারত না। আর তাই জলকুমারী বসুমতী, তোমাকে একটা কথা কতবার বলতে হবে বলো তো? তুমি কি কোনো কাজই ঠিক করে করতে পারো না? না মানে পিতা, আমি খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু আর করতেও হবে না। তুমি বড় দিদি হয়ে কিছুই গুছিয়ে করতে পারো না। এদিকে দেখো, তোমার ছোট বোন বসুন্ধরা কি সুন্দর সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠেছে। তাকে দেখেও কি কিছু শিখতে পারো না? যাও, চলে যাও আমার সামনে থেকে। এই কথা শুনে বসুমতী চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। এদিকে বসুন্ধরা গৃহের সমস্ত রকম কাজে সুনিপুণা। সে তার পিতা জলরাজের জন্য নানান রকমের খাবার তৈরি করে, পিতা, আজ আমি আপনার জন্য নানা রকমের পদ রান্না করেছি, দেখুন তো কেমন হয়েছে। ওরে বাবা, এই কত কিছু রান্না করেছো কন্যা বসুন্ধরা! যেমন সুন্দর সুগন্ধ বেরিয়েছে, তাতে তো মনে হচ্ছে খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হয়েছে। এরপর জলরাজ খুব তৃপ্তি সহকারে বসুন্ধরার রান্না করা খাবারগুলি খেতে থাকেন। সেই সময় বসুমতী সেখানে আসে। কি ব্যাপার কন্যা বসুমতী, তুমি কি আমার জন্য কিছুই রান্না করনি? আমি রান্না করতে চেষ্টা করেছিলাম পিতা, কিন্তু সেটা কিভাবে যেন পুড়ে গেছে, একদম তেতো খেতে হয়েছে, তাই। খুব হয়েছে, এবার যাও এখান থেকে। তোমার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। বসুমতী আবারও অপমানিত হয়ে চোখের জল ফেলতে ফেলতে পিতার সামনে থেকে চলে যায়। এরপর একদিন, কি হলো সেনাপতি মশাই, তলোয়ার তুলুন, দেরি কেন? ঠিক আছে জলকুমারী বসুন্ধরা, তবে এই নাও। কিন্তু সেনাপতি বসুন্ধরার সাথে তলোয়ার খেলায় হেরে যান। অতি উত্তম বসুন্ধরা, আমি তোমার তলোয়ার চালানো দেখে মুগ্ধ। এবার বসুমতী, তুমি এসো। তারপর বসুমতী এগিয়ে যায়, কিন্তু সে তলোয়ার তুলতেই পারে না। তাই দেখে সেনাপতি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান জলরাজের কাছে। এসো এসো সেনাপতি, বলো কি সংবাদ নিয়ে এসেছো? আমার কন্যাদের তরবারি শিক্ষা কেমন চলছে? মহারাজ, আজ রাজকুমারী বসুন্ধরা এক আশ্চর্য ক্ষমতার প্রদর্শন করেছেন। তিনি তরবারি চালানোর খেলায় আমাকে মানে আপনার এই প্রধান সেনাপতিকে পরাজিত করেছেন। বলো কি সেনাপতি, এ তো অতি উত্তম সংবাদ। আর আমার আরেক কন্যা বসুমতীর কি খবর? মহারাজ, কিছু মনে করবেন না, বসুমতী তলোয়ার তুলতেই পারছে না। আপনি দেখবেন মহারাজ, আপনার কন্যা বসুন্ধরা একদিন আপনার নাম উজ্জ্বল করবে। তবে বসুমতীর কথা আমি কিছুই বলতে পারছি না। এইভাবে দিন কেটে যেতে থাকে। একদিন জলরাজ বিশেষ কিছু কাজে তার রাজ্য থেকে অনেক দূরে আর এক রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়, পিতা, আপনি এত দিনের জন্য রাজ্যের বাইরে যাচ্ছেন, সবকিছু দেখে নিয়েছেন তো? সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমরা আপনার জন্য অপেক্ষায় থাকব। এ কি, তুমি এই সময় এখানে কেন? আমি এক শুভ কাজে যাত্রা করতে চলেছি। সেখানে তোমার মুখ দেখে গেলে আমার যাত্রা কখনোই সফল হবে না। তুমি এখনই এখান থেকে চলে যাও আর বসুন্ধরাকে পাঠিয়ে দাও। পিতার মুখে এই কথা শুনে বসুমতী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর মনের দুঃখে একটি শৈবাল গুচ্ছের আড়ালে বসে কাঁদতে থাকে। আমি আর এই রাজ্যে থাকবো না। আমি কোনো কাজ ঠিক করে করতে পারি না। আমাকে দেখতেও অত্যন্ত খারাপ। আমি নিজেও এত অপয়া যে আমার মুখ দেখে গেলে পিতার অকল্যাণ হতে পারে। আমার কারণে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। আমার এখানে আর থাকা উচিত নয়। এই কথা বলে বসুমতী মন খারাপ করে সেই রাজ্য থেকে বেরিয়ে পড়ে এবং পথে যেতে যেতে সে দেখে একটি ছোট্ট লাল মাছ। আমার খুব খিদে পেয়েছে, আমি কোনো খাবার পাচ্ছি না। আমি কি না খেতে পেয়ে মরে যাব? ও মা, তুমি অমন করে কাঁদছো কেন?
তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার খুঁজে নিয়ে আসছি। এরপর বসুমতী সেই ছোট্ট লাল মাছের জন্য কিছু খাবার নিয়ে আসে। এই নাও বন্ধু খাবার, আর কেঁদো না কেমন। তোমায় অনেক ধন্যবাদ বন্ধু জলপরি, কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে? কি তোমার পরিচয়? এরপর বসুমতী ছোট্ট লাল মাছকে তার মনের সমস্ত দুঃখের কথা জানায়। আর সবকিছু শুনে ছোট্ট লাল মাছটি বলে, তবে তো তোমার এখন কোথাও থাকার জায়গা নেই। তুমি কত ভালো, তুমি বরং আমার সাথে এসো। এরপর সেই ছোট্ট লাল মাছটি বসুমতীকে নিয়ে আর এক রাজ্যে যায়। আর সেখানে পৌঁছে, জলপরিমা, জলপরিমা, এই দেখো আমি কাকে এনেছি। তুমি বুড়ো হয়েছো, চোখে ভালো দেখতে পাও না, তাই জলকুমারের ঠিক মতো সেবাও করতে পারছো না। সেই জন্য আমি একে নিয়ে এসেছি। এর নাম জলকুমারী বসুমতী। ও তাই নাকি? এসো জলকুমারী বসুমতী। আমার পুত্র জলকুমার শঙ্খ বড়ই অসুস্থ। আজ থেকে তার দেখাশোনার দায়িত্ব আমি তোমাকেই দিলাম। এবং তারপর থেকে বসুমতী জলকুমার শঙ্খকে খুবই সেবা যত্ন করতে থাকে এবং তার সঠিক পরিচর্যায় ধীরে ধীরে জলকুমার শঙ্খ সুস্থ হয়ে ওঠে। আচ্ছা বসুমতী, তুমি এতদিন আমাদের কাছে রয়েছ, তোমার নিজের বাড়ির জন্য মন কেমন করে না? সেখানে যেতে ইচ্ছা করে না? এই কথা শুনে বসুমতী তার মনের দুঃখের কথা জলকুমার শঙ্খকে বলতে থাকে। আর ওদিকে তখন রত্নগড় জলরাজ্যে তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত নাগরাজ। তুমি কিনা আমার অমন সুন্দরী গুণবতী কন্যা বসুন্ধরাকে বিয়ে করতে চাও? তোমার এই সাহস হয় কি করে? সাবধান জলরাজ, আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। আপনাকে আমি একটি সুপ্রস্তাব দিচ্ছি, সেটি যদি আপনি মানতে রাজি না হন তাহলে সেটাকে আমাকে জোর করেই ছিনিয়ে নিতে হবে। তার মানে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ তো হবেই, এবং সেই যুদ্ধে পরাস্ত হলে এই রাজ্য আপনার কন্যা দুই হয়ে যাবে আমার। ওদিকে বসুমতীর সমস্ত কথা শুনে জলকুমার শঙ্খ তাকে বলে, দেখো জলকুমারী বসুমতী, আমি তোমাকে এতদিন ধরে যেমনটি দেখেছি তাতে আমার মনে হয় তুমি সব কাজই সঠিকভাবে করতে পারবে। তোমার শুধু একটু সাহায্যের প্রয়োজন, আর সেই সাহায্য করব আমি। সব কিছু আমি তোমাকে শেখাবো। এরপর থেকে জলকুমার শঙ্খ বসুমতীকে ধীরে ধীরে সমস্ত কাজ শেখাতে থাকে। নানান রকম গৃহকর্ম থেকে শুরু করে যুদ্ধের জন্যেও তলোয়ারি চালানো পর্যন্ত জলকুমার শঙ্খ বসুমতীকে হাতে ধরে শেখাতে থাকে। এইভাবে দিন কেটে যায়। এমনই একদিন রত্নগড়ের জলরাজ্যে নাগরাজ হঠাৎই আক্রমণ করে। এই, তাড়াতাড়ি বন্দি কর জলরাজাকে। এবার তোমাকে কে বাঁচাবে জলরাজ? এবার আমি বসুন্ধরাকে বিবাহ করবই। না, কখনো না, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তুমি চলে যাও এখান থেকে। সেনাপতি, সেনাপতি, সৈন্যরা এক্ষুনি এই নাগরাজকে উচিত শিক্ষা দাও। কেউ আসবে না জলরাজ, তোমার সেনাপতি আগেই আমার হাতে বন্দী, আর তোমার সমস্ত সৈন্যদের আমি এখনো বন্দী হইনি নাগরাজ, তুমি এসো আমার সাথে যুদ্ধ করো। ও বাবা, এই যে দেখি জলকুমারী বসুমতী, তা এতদিন পর আমার সাথে যুদ্ধ করতে এই রাজ্যে ফিরে এলে বুঝি? হ্যাঁ ঠিক তাই, তোমার সাথে যুদ্ধ করে তোমাকে পরাজিত করে এই রাজ্যকে রক্ষা করতে এবং আমার বোন বসুন্ধরাকে বাঁচাতেই আমি এই রাজ্যে ফিরে এসেছি। আর আমার সাথে রয়েছে জলকুমার শঙ্খ। এরপর জলকুমার শঙ্খ ও বসুমতী নাগরাজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং সেই যুদ্ধে নাগরাজ পরাজিত হলে তাকে বধ করা হয়। কন্যা বসুমতী, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজ তুমি না থাকলে এই রাজ্য আমি রক্ষা করতে পারতাম না কন্যা। কন্যা বসুন্ধরাকেও আমি আমায় ক্ষমা করো মা, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আপনি এভাবে বলবেন না পিতা, এই রাজ্যকে রক্ষা করা আমার দায়িত্ব, আমার বোনকে রক্ষা করা আমার কর্তব্য।
আমি শুধু সেইটুকুই করেছি। তারপর বসুমতী তার পিতা জলরাজাকে জলকুমার শঙ্খের পরিচয় জানায় এবং এরপর থেকে তারা সমস্ত মান অভিমান দুঃখের কথা ভুলে গিয়ে একসাথে থাকতে শুরু করে। আর একটি শুভ মুহূর্ত দেখে জলকুমারী বসুমতীর সাথে জলকুমার শঙ্খের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। রাজকুমারী মণিমালা, রাজকুমারী মণিমালা, তাড়াতাড়ি করে এই কয়েদখানা থেকে বেরিয়ে এসো। রত্নকুমার, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি যে এখানে এসেছো, তোমাকে কেউ দেখে ফেললে তো তোমার খুব বিপদ হবে রাজকুমার। না, কেউ দেখতে পাবে না। আমরা জাদুর মুক্তের সাহায্যে নিজেদের রূপ বদল করে এখান থেকে পালিয়ে যাব। এরপর রত্নকুমার একটি জাদুমুক্ত মণিমালার হাতে দেয় এবং আরেকটি জাদুমুক্ত নিজের হাতে রাখে। মণিমালা, এবার তুমি যে রূপ ধারণ করতে চাও তা মনে মনে বলো। সাথে সাথেই মণিমালা একটি লাল মাছে রূপান্তরিত হয়। তারপরেই রত্নকুমারও একটি হলুদ মাছে পরিণত হয়। আর দেরি নয় মণিমালা, এবার তুমি শুধু আমাকে অনুসরণ করো। এসো আমার সাথে। এই কথা বলে হলুদ মাছরূপী রত্নকুমার আগে আগে যেতে থাকে এবং তাকে অনুসরণ করে এগোতে থাকে লাল মাছরূপী মণিমালা। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই উত্তর জলরাজ্যে এমন লাল মাছ ও হলুদ মাছ আছে বলে তো আমার জানা ছিল না। ব্যাপারটা আমার পাতানো বোন জলরানীকে তো জানাতে হচ্ছে। এরপর নাগরাজ চলে যায় জলরানীর কাছে এবং তাকে গিয়ে লাল মাছ ও হলুদ মাছের সম্পর্কে জানায়। লাল মাছ ও হলুদ মাছ এই উত্তর জলরাজ্যে, আর তারা কারাগারের দিক থেকে দ্রুত বেগে যাচ্ছিল। মুক্তমালা, রাজকুমার কোথায়? কেন? তিনি নিশ্চয়ই তার বিশ্রাম কক্ষেই থাকবেন। নাগরাজ, এসো তো আমার সাথে। মৎস্যকুমারের বিশ্রাম কক্ষে গিয়ে দেখি একবার। এরপর তারা মৎস্যকুমারের বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যায়। এদিকে ততক্ষণে মণিমালা ও রত্নকুমার জলদেবতার কাছে এসে উপস্থিত হয়ে নিজেদের আসল রূপ ধারণ করে। কি ব্যাপার জলকন্যা মণিমালা, এমন ছদ্মবেশে হন্ততন্ত হয়ে আমার কাছে? এরপর জলকন্যা মণিমালা জলদেবকে সমস্ত ঘটনা খুলে বলেন। হে জলদেবতা, আপনি তো সমস্ত কথাই শুনলেন। এবার আপনিই বলে দিন আমাদের কি করা উচিত। সমস্ত কিছু শোনার পর আমার মত হলো এক্ষুনি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। আমাদের জলরাজ্যের নিয়মানুসারে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বন্ধন আর ছিন্ন করা যায় না। এই কথা শুনে মুক্তমালা ও রত্নকুমার খুবই খুশি হয়। আর দেরি নয়, তোমরা বিবাহর জন্য ঝিনুকের মালা প্রস্তুত করো। আমি ততক্ষণ শুভ শঙ্খ নিয়ে আসি এবং রীতি অনুযায়ী শুভ শঙ্খধ্বনির মধ্য দিয়েই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এই কথা বলে জলদেব সেখান থেকে চলে যান। আর মণিমালা ও রত্নকুমার ঝিনুকমালা প্রস্তুত করার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর ওদিকে তখন একই বিশ্রাম কক্ষ তো খালি, রত্নকুমার কোথায়? মুক্তমালা, তুমি সারাদিন ধরে কোথায় ছিলে? তোমাকে তো আমি রত্নকুমারের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলাম। আমি তো নিজেকে আরো সুন্দর করে সাজাচ্ছিলাম, আর রত্নকুমার তো বিশ্রাম কক্ষেই ছিলেন। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। তোমরা আমার সাথে কারাগারের দিকে এসো। এই কথা বলে জলরানী সকলকে নিয়ে কারাগারের দিকে এগিয়ে যায়। আর সেখানে পৌঁছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। তার মানে ওরা রূপ বদলে এখান থেকে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দূর থেকে একটি শঙ্খধ্বনি ভেসে আসে। এ কি? এ তো জলরাজ্যে যখন কারো বিবাহ হয় একমাত্র তখনই এই শঙ্খ বাজানো হয়, আর সেটাও বাজান জলদেব। তার মানে এই কথা শেষ হওয়া মাত্রই তারা সকলে সেই দিকে এগোতে থাকে। আর জলরানী তার সৈন্য সামন্তদের কাছে গিয়ে তাদের আদেশ করেন, সৈন্যগণ, তোমরা তাড়াতাড়ি জলদেবের ভবনে উপস্থিত হও। আমার বিশ্বাস সেখানেই রত্নকুমার ও মণিমালাকে পাওয়া যাবে। শীঘ্র গিয়ে তাদের বন্দী করো।
জলরানীর আদেশ শোনা মাত্রই তার সকল সৈন্যগণ নাগরাজ জলদেবের বাসভবনের দিকে অগ্রসর হয়। ওদিকে তখন শোনো মণিমালা ও রত্নকুমার, তোমরা এখান থেকেই শীঘ্র পালিয়ে যাও। আমি জলের কম্পন থেকে বেশ বুঝতে পারছি তোমাদের বন্দি করার জন্য জলরানী ও তার সৈন্য নিয়ে এখানেই আসছে। তাহলে এখন উপায়? আমরা কোথায় যাব জলদেব? আমাদের বিবাহ যে এখনো সম্পূর্ণ হলো না। প্রকৃতি দেবীর কাছে চলে যাও। পূর্ব দিকের নদীপথ ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি ঘাট দেখতে পাবে। সেখানেই রূপ বদল করে ঘাটে উঠো, আর ঘাটের পাশেই দেখবে একটি বড় গাছ। সেই গাছে আছে এক টুনি পাখি, সেই তোমাদের পথ দেখিয়ে দেবে। শীঘ্রই চলো মণিমালা, আর দেরি করা ঠিক হবে না, নইলে আমাদের চরম বিপদ হতে পারে। এরপর মণিমালা ও রত্নকুমার নদীপথ ধরে দ্রুত সেই ঘাটের উদ্দেশ্যে সেই দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ওই তো ওরা পালিয়ে যাচ্ছে। মণিমালার সুখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নাগরাজ, তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের আটকাও। চিন্তা করো না বোন, আমি এক্ষুনি ওদের উচিত শিক্ষা দেব। সৈন্যরা চলো, সব আক্রমণ। এই কথা বলে নাগরাজ সমস্ত সৈন্যদের নিয়ে তাদের তাড়া করে। তখন মণিমালা, এবার কি হবে রত্নকুমার? ওরা যে আমাদের দেখে ফেলেছে আর এই দিকেই আসছে। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা আমি করবই। চলো আমরা জলের উপরের দিকে যাই। জলের উপরের দিকে এসে জল থেকে মাথা তুলতেই তাদের সাথে শীগাল পাখির দেখা হয়। সে তখন একটা ভেসে আসা কলা গাছের উপর বসেছিল। আরে জলকন্যা মণিমালা যে, কেমন আছো তুমি? আমাদের খুব বিপদ বন্ধু। নাগরাজ, জলরানী আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই আসছে। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই কথা বলেই শীগাল পাখি উড়ে যায়। তারপরেই সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে। এই নাও বন্ধু, তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো। এবার তবে আমি আসি, সাবধানে যেও। আর দেরি নয় মণিমালা, তাড়াতাড়ি জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো। সাথে সাথেই মণিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে। এদিকে তখন কোথায় পালিয়ে গেল ওরা? এখানেই তো ছিল। সৈন্যরা ভালো করে খুঁজে দেখো, নিশ্চয় কোনো শৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে। তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না, সব এক একটা অপদার্থ। এই ছিল, এই নেই, আশ্চর্য। ভুলে যেও না বোন, ওরা কোনো এক জাদু শক্তির সাহায্যে রূপ বদল করতে পারে। হয়তো সেভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তবে আর কি, চলো এবার ফিরে যাই। আর তো কিছুই করার নেই, তাই না? তুমি চিন্তা করো না বোন, আমি ওদের কিছুতেই ছাড়বো না। এর বদলা কোনোদিন না কোনোদিন আমি নেবই। এদিকে তখন মণিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায়। তারপর মণিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি। প্রণাম টুনি পাখি, তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন। তোমরা জলদেবের কথা কি করে জানলে? কি তোমাদের পরিচয়? আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মণিমালা, আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার। ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে টুনি পাখি বলে, ওরে বাবা, এ তো খুব ভয়ানক কাণ্ড। আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি। দেখো, এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে বহু দূর এগিয়ে গেছে এবং মিশেছে এক ঝর্ণার স্রোতের সাথে। সেই ঝর্ণার আড়ালেই আছেন প্রকৃতি দেবী। অনেক ধন্যবাদ টুনি পাখি, তাহলে এবার আমরা আসি। কিন্তু এভাবে মানুষ রূপে পায়ে হেঁটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো। ঠিক আছে,
তবে আমরা আমাদের রূপ বদলে পাখির রূপে সেখানে যাব। এরপর রত্নকুমার ও মণিমালা জাদুমুক্তোর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায়। তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে। আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন, আর কোনো ভয় নেই বৎস, আমার কাছে যখন এসে পৌঁছেছ তখন কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা ওই ঝর্ণার জলের নিচে আসল রূপে দাঁড়াও। এরপর মণিমালা ও রত্নকুমার ঝর্ণার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্ণার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো ফারিয়া, সুমাইয়া, স্বপ্না, সুমন, পিয়ালি, আমিনা, সহিনুর, রাইসা, তঞ্জিয়া, মুনতাহা, রবি, আতিকা, চাঁদনি, দীপ্ত, জুনায়েদ। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।